আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নতুন শুরুর আশা জাগানো বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির নানা দিক উঠে এসেছে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর হয়ে গেল। কয়েক সপ্তাহের ওই টালমাটাল সময়ে 1000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু 11 মাস পর দেখা যাচ্ছে কাজটা বেশ কঠিন। রাজনৈতিক মিছিল সমাবেশ এখনো চলছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সহায়তা কাটছাঁট ও পণ্যে শুল্ক বসানো বাংলাদেশের উন্নয়নকে হুমকির মুখে ফেলেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 85তম জন্মদিন আজ। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণের পর ভর্তি হন চট্টগ্রাম কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক শেষ করার পর 1961 সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতি প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন ডক্টর ইউনূস। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করেন এবং অন্যান্য বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। 1976 সালে জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে গ্রামীণ ব্যাংক প্রকল্পটি চালু করেন, যা 1983 সালে গ্রামীণ ব্যাংক হিসেবে রূপান্তরিত হয়। 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর ইউনূস। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 5 দিনের চীন সফর সফল হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সিপিসির সমঝোতা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে। শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এসব কথা বলেন। এ সময় সিপিসির নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান মির্জা ফখরুল। চীন ত্যাগ করার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটি শানজি প্রদেশের জিয়ান শহরতলিতে একটি আদর্শ কমিউনিটির মানুষদের সাথে কথা বলেন। তাদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবগত হন। পরে চায়না এয়ারওয়েজ যোগে দেশে ফেরেন প্রতিনিধি দল। আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করার আলোচনা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরু হবার কথা রয়েছে। এই মুহূর্তে খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, 3টায় তো সমাবেশ শুরু হবে, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? ফারজানা, এই কিছুক্ষণ আগে শুরু হয়েছে এই সমাবেশটি, এবং মূল যে সমাবেশটি সেটি আসলে 2টায় শুরু হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি পীর সাহেব চরমোনাই তার দল হিসেবে পরিচিত, তাদের হাত পাখা এবং অন্যান্য প্রতীক রয়েছে সেগুলো নিয়ে তারা এখানে শোডাউন করছেন। আজকে একটি মহাসমাবেশ হচ্ছে। এই মহাসমাবেশ থেকে তাদের মূলত যে দাবিটি সেটি হচ্ছে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ, তার মানে হচ্ছে পিআর, আনুপাতিক হারে ভোটে যেন তারা আসন পান, সেই বিষয়টি তাদের মূল ফোকাস আজকে। এর বাইরে তাদের যে সংস্কারের প্রতি তাদের যে সমর্থন, জোরালো সমর্থন, সেই বিষয়টি তারা বলছেন। একই সাথে এই যে গণহত্যা হয়েছে জুলাইতে, সেটার দাবি এবং বর্তমান যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন যেন সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেয়, তার দাবিতে তারা এখানে এসছেন। তবে এখন যে সমাগমটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে সমাগম ঢাকা এবং ঢাকার আশপাশে যারা রয়েছেন 10 থেকে 15,000 মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। এর পরবর্তীতে দুপুর 2টায় যখন মূল প্রোগ্রামটা শুরু হবে, সেখানে কিন্তু আরও বেশি সমাবেশ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এখানে অবস্থান নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন।
তবে এখন পর্যন্ত যে নেতারা রয়েছেন, বিশেষ করে মহানগর থেকে শুরু করে জেলার যে নেতারা, সেই নেতারা এখানে বক্তব্য রাখছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে মূল যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু অন্যান্য দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে সমমনা যে ইসলামী দলগুলো রয়েছে, বিশেষ করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে তমুদ্দিনে মজলিস অথবা এই যে অন্যান্য যে ইসলামী ভাবধারার যে দলগুলো রয়েছে, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ ইসলামী ঐক্য জোট অথবা বাংলাদেশ জামাত ইসলামী, সবার নেতৃস্থানীয় লোকদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও মূল প্রোগ্রাম শুরু হয়নি, 2টায় শুরু হলে নিশ্চয়ই আপনাকে জানিয়ে দিতে পারবো যে এখানে আসলে তারা কি দাবি করেন আজকে সেই বিষয়টি। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগে আগ্রহী সরকার। বিষয়টি মানতে নারাজ বন্দর শ্রমিক কর্মচারীরা। তাদের দাবি, এনসিটি পরিচালনার এখতিয়ার বন্দর কর্তৃপক্ষের হাতে থাকা উচিত, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ডের সাথে তুলনা করেছেন। একই সাথে বন্দরে গতিশীলতা আনতে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য দক্ষ বিদেশি অপারেটর নিয়োগের পরামর্শ দেন। আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শ্রমিক কর্মচারীরা। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগে সুফল আসেনি বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। সুতরাং যে এনসিটি পরিচালনার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ নিজেই দায়িত্বভার গ্রহণ করবে, এটার জন্য আমরা খুশি এবং এই প্রক্রিয়া চালু হলে সেটা আমাদের জন্য ভালো হবে, যেহেতু দেশের সমস্ত শিল্প প্রতিষ্ঠান, সমস্ত ব্যবসায়ী, স্টেক হোল্ডার, পোর্ট ইউজার সবাই এক বাক্যে বলছে যে এনসিটি যাতে বেসরকারি খাতে দেওয়া না হয়। আমরা সবাই সহযোগিতা করব। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল বলেন, শ্রমিক সংগঠন বলেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু আপনারা চালাবেন এটা বলতে হবে। প্রাইভেট অপারেটরদেরকে দিবেন না, এটা কিন্তু যদি ঘোষণা না দেন আন্দোলন কিন্তু চলমান থাকবে। এদিকে আগামী 6 জুলাই এনসিটির বর্তমান বেসরকারি অপারেটরদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এই অবস্থায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে টার্মিনালটি পরিচালনা করবে বলে জানান এই কর্মকর্তা। 7 জুলাই থেকে এটাকে নতুনভাবে কিভাবে পরিচালনা করা যায় সেজন্য একটা সরকারি সিদ্ধান্ত আমরা চেয়েছি। সরকারি সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি। ইন দি মিন টাইম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আভ্যন্তরীণ প্রস্তুতিগুলো নিচ্ছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি যাতে সরকারি সিদ্ধান্ত যেরকমই আসুক আমরা যেন তাৎক্ষণিকভাবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারি। চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের ঘোষণার প্রতিবাদে রোডমার্চ ও সমাবেশ সহ নানা কর্মসূচি ঘোষণা করেছেন শ্রমিকরা। এনটিভি নিউজ ডেস্ক। এই মুহূর্তে এনবিআর কার্যালয়ের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আরাফাত, কমপ্লিট শাটডাউন কর্মসূচি তো চলছে, কি বলছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা? সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আজকে সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন, একই সাথে এনবিআর অভিমুখে সারা বাংলাদেশের এনবিআর এর সকল দপ্তর থেকে পুলিশ এবং কোস্ট গার্ডের মোতায়েন করা হয়েছে। একই সাথে এখানে সাজোয়া যানজট সহ জোরদার করা হয়েছে এবং তারা যেমনটি বলছেন তাদের এতদিন এনবিআর সংস্কারের যে সকল দাবিগুলি ছিল সেটিকে উপেক্ষা করে এখন একটি মাত্র দাবি, সেটি হচ্ছে গিয়ে এনবিআর এর চেয়ারম্যানের অপসারণ দাবি। তারা যেমনটি বলছেন তিনি বিগত স্বৈরাচার সরকারের ফ্যাসিস্টের দোসর, সেটি আখ্যা দিয়ে তাকে দ্রুত অপসারণ না করলে তারা কোনো ধরনের যে আন্দোলন সেটি প্রত্যাহার করবেন না এবং তাকে আজকের দিনের মধ্যে অপসারণ না করলে তাদের যে চলমান আন্দোলন সেটি চালিয়ে যাওয়ার কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। এবং আপনাকে আমি জানিয়ে রাখি, এই আন্দোলনটি বন্ধ করার জন্য কিন্তু গতকাল শুক্রবার রাতে অর্থ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আহ্বান জানানো হয় তাদের যে সকল দাবি রয়েছে সেগুলো তারা মেনে নিবে এবং আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়। কিন্তু তারা যেমনটি বলছেন এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা পর্যন্ত তারা কোনো ধরনের আলোচনায় যাবেন না এবং একই সাথে তারা অর্থ উপদেষ্টার পাশাপাশি
কাস্টম সহ সকল ধরনের ইনভ্যাট যে কার্যক্রম কারণে কিন্তু ভ্যাট, ট্যাক্স, কাস্টম সহ সকল ধরনের ইনভ্যাট যে কার্যক্রম সেগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে। এতে করে আমদানি রপ্তানি সহ ব্যবসায়িক যে সকল কার্যক্রম সেগুলোও কিন্তু অনেকটা অচল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যদিও তারা যেমনটি বলছেন শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা যেটি রয়েছে সেটি তাদের এই কর্মসূচির আওতা মুক্ত থাকবে। এর পাশাপাশি আজকের তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল এটি যাতে না করা হয় তার জন্য কিন্তু ইনভ্যাট থেকেও তাদের প্রতি একটি নির্দেশনা ছিল, তারা যাতে অফিস উপেক্ষা না করে, অফিস না করে তারা যাতে কর্মসূচিতে যোগ না দেয়, যদি দেয় তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সকল ধরনের নিষেধাজ্ঞা অমান্য করে তারা কিন্তু আজকের এই কর্মসূচিতে যোগদান দিয়েছে এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এনবিআর কার্যালয়ের সামনে থেকে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সর্বশেষ আপডেট। ভরা মৌসুমে কোনো কারণ ছাড়াই চালের দাম 2 থেকে 8 টাকা বৃদ্ধি পোড়াচ্ছে দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষকে। তারা বলছেন আয় না বাড়লেও খরচ বাড়িয়েছে মূল্যস্ফীতি। এদিকে চালের দাম নতুন করে বাড়ার পেছনে মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন আড়তদার ও খুচরা বিক্রেতারা। আর ভোক্তাদের সংগঠন ক্যাবের পরামর্শ, চালের বাজারে স্থিতিশীলতা ফেরাতে মিলগুলোতে অভিযান চালাতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। কিছুদিন আগেও কেজি প্রতি মিনিকেট চাল বিক্রি হতো 70 থেকে 72 টাকায়, যা এখন বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। 54 টাকার বিয়ার 28-এর দাম উঠেছে 58 থেকে 60 টাকা পর্যন্ত। একই সাথে নাজির চাল ও মোটা চালের দামও বেড়েছে বেশ খানিকটা। কিছুটা কম দামে চাল কেনা যাবে এমন আশায় রাজধানীর কারওয়ান বাজারে আসেন অনেক ভোক্তা। তারা জানান নতুন করে চালের দাম বৃদ্ধি অস্বস্তিতে ফেলেছে তাদের। মৌসুম ছাড়া 2 টাকা 1 টাকা বাড়লে এরা তখন মান্য নেওয়া যায়। মৌসুমে তো দাম নর্মাল যা থাকে তার থেকে 2 টাকা আরো কমে রাখলে তো মানুষের স্বস্তি হয়। হঠাৎ করে যখন দেখা যায় দ্রব্যমূল্যের দামটা বেড়ে যায় তখন আমাদের জন্য নাবিশ্বাস হয়। এটা কি করার, আর মানে এখন আমার জন্য তো আর সেটা মানে কম হবে না। এই মুহূর্তে বোরোর ভরা মৌসুম চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এবার উৎপাদন হয়েছে ইতিহাসের রেকর্ড 2 কোটি 14 লাখ মেট্রিক টন। তারপরও চালের এমন দাম বৃদ্ধির কারণ কি? আসলে দাম বাড়ার কারণ নাই, মেলাররা আর কোম্পানিরা কৃত্রিম সংকট দেখাইয়া চালের দামটা এভাবে বাড়ায় নিছে। কি এক সপ্তাহে মনে করেন যে এক একটা মেলার কোটি কোটি টাকা ইনকাম করে লাইছে। সিজন গেছে 1 মাস 1.5 মাস হয়েছে, এখনই আগাল লাগিয়ে গেছে গা, তো সামনে মানুষ বাঁচবে কিভাবে? রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালের আড়তদারদের দাবি মিল মালিকদের সিন্ডিকেটের কাছে অনেকটাই অসহায় তারা। একটা যুক্তি আছে যে হয়তো আপনার ফাল্গুন মাস চৈত্র মাসতে ধরে নিতাম যে ঠিক আছে, তখন ধানের সংকট। এখন তো দেশে গোলায় গোলায় ধান ভর্তি। তারা যেই দামি ধরুক আর যেই করুক, যেই ব্যবহারই করুক, আমাকে ওদের কাছ থেকে আমি কি করতে হয়, আমি তার কাছে যাইতেই হবে। আমি ব্যবসা করতে হলে তার কাছে যাইতে হবে। জিম্মি হয়ে গেছে জিম্মি। এমন বাস্তবতা থেকে উত্তরণের উপায় কি? ক্যাব বলছে এবার অভিযান চালাতে হবে বড় মিলগুলোতে। বড় বড় বাজারগুলিতে অভিযান পরিচালনা করলে আসলে এটা কোনোভাবে সমাধান হবে না। এখানে সমাধান করতে গেলে আপনাকে উৎসস্থলে যেতে হবে এবং সেটার জন্য মিল পর্যায়ে এবং কর্পোরেট গ্রুপের পর্যায়ে এবং একই সাথে কৃষক পর্যায়ে আপনাকে মানে তদারকিটা নিশ্চিত করতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নেত্রকোনার বারহাট্টায় নানা আয়োজনে পালন করা হয়েছে মহিষী নারী বেগম রওশন আরা পারুলের 54তম মৃত্যুবার্ষিক। 1970 সালের 26শে জুন তিনি ইন্তেকাল করেন। মানবতাবাদী সমাজসেবী এই মহিষী নারী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের রানগা গ্রামে শায়িত হন। বেগম রওশন আরা পারুল শামসুল হক মাস্টারের বড় মেয়ে এবং মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফার স্ত্রী। তিনি এনটিভির পরিচালক মাহবুবা সুলতানার মাতা। তার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল এবং এলাকায় গরিব ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফুদ্দিন খান, এনটিভির জিএম ফাইন্যান্স গোলাম রওশন ইয়াজদানি, জেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন রনি সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উনি একজন মানবতার লোক ছিলেন, সমাজসেবিকা ছিলেন। উনি অনেক মৃত্যুর পরে উনি অনেক আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। উনি খুব ভালো মহিলা ছিলেন, অমায়িক মহিলা ছিলেন। যেরকম বাপ তার মতনই ছিল তার কন্যা। কাজেই আমিও এবং আপনাদের সহ ওনার আত্মার মাগফিরাতের জন্য কবর জিয়ারত করলাম।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।